তো দেখো আজকে আমাদের তাহলে জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের নাম হলো জীবনী শক্তি। জীবনী শক্তি মানে কি? জীবন পরিচালনা করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটা হলো জীবনী শক্তি। উদ্ভিদ বলো প্রাণী বলো অর্থাৎ যার জীবন আছে তারই কি শক্তির প্রয়োজন। কেন? জীবন পরিচালনা করার জন্য, জীবনকে টিকিয়ে রাখার জন্য। তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়ব উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে। মেইনলি এখন উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব। দেখো, জীবন পরিচালনার জন্য জীবকোষে প্রতি মুহূর্তে হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। তাহলে জীবন পরিচালনার জন্য আমাদের দেহে বা জীবদেহে প্রতিনিয়ত সব সময় হাজার হাজার রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। ওকে, এসব বিক্রিয়ার জন্য কম বেশি কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। বিক্রিয়া এমনি ঘটে না, শক্তির প্রয়োজন হয়। পৃথিবীতে শক্তির মূল উৎস হলো কি বলতো? সূর্য। পৃথিবীতে শক্তির মূল উৎস হলো সূর্য, এটা মনে রাখতে হবে। শক্তির মূল উৎস হলো সূর্য। ওকে, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তো এটা আমরা জানি যে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে ব্যবহার করে তার পাতায় অবস্থিত ক্লোরোফিল এর মাধ্যমে প্রয়োজনীয় পানি এগুলো ব্যবহার করার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সরাসরি আবদ্ধ করে দৈহিক কাজে ব্যবহার করতে পারে না। পারে? প্রাণী কি সালোক সংশ্লেষণ করতে পারে? সূর্যের আলো ব্যবহার করতে পারে না। প্রাণীর মধ্যে কি নাই? ক্লোরোফিল নাই। অথবা অসবুজ যে উদ্ভিদটা, কী উদ্ভিদ বলো তো? অসবুজ উদ্ভিদ। এখানে কী বলা হয়েছে বলো তো? অসবুজ উদ্ভিদ, অর্থাৎ যে উদ্ভিদের রং সবুজ নয়, বুঝছো? অথবা প্রাণী, এরা কি সালোক সংশ্লেষণ করতে পারবে না। কারণ সালোক সংশ্লেষণ করার শর্ত হলো তার পাতায় কী থাকতে হবে, মানে তার দেহের ভিতরে ক্লোরোফিল থাকতে হবে। কী থাকতে হবে? ক্লোরোফিল। তো অসবুজ আমরা জানি ক্লোরোফিল কোথায় থাকে? সবুজ পাতায় থাকে। কই থাকে? পরে আসলাম না প্লাস্টিক একটু আগে, প্লাস্টিক। তো এখানে অসবুজ উদ্ভিদ হলে সালোক সংশ্লেষণ হবে না। ওকে, জীবন পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তির জন্য তাদের কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়। জানি আমাদের তো লাগে না। আমাদের লাগে না। কি লাগে না? সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল না? কীভাবে? তুমি কি খাও? ভাত খাও? হ্যাঁ। ভাত কোথেকে আসছে? ওটা তো সবুজ। তা কোন কি? ধান তো সবুজ। ধান সবুজ না? কে বলছে? ধান গাছ কি? গাছে তো লাভ নেই স্যার। গাছের লাভ নেই মানে গাছ থেকে তো ফলটা আসছে। ফল কি এমনি ধরছে বাতাসে? হ্যাঁ স্যার, ওটা হলুদ হয়েছে তারপরে। হলুদ না, আসছে কোথায় থেকে? গাছ থেকে না? তো গাছের থেকে তো খাচ্ছি আমরা, বুঝছো? গাছ না থাকলে কি হতো না? তো আমরা গাছের উপর নির্ভরশীল। সবুজ উদ্ভিদ আমাদেরকে ফল দিচ্ছে, সেটা আমরা খাচ্ছি। এসব বিষয়ে আলোচনা করাই জীবন শক্তি বা বায়ো এনার্জেটিক্স এর মূল উদ্দেশ্য। এই অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বা সংক্ষিপ্তকারে জীবন শক্তি সম্পর্কে আলোচনা করা হবে। এটা ডিটেলস আছে। তো দেখো, জীবন শক্তি ও এটিপি এর ভূমিকা। এটিপি কি? নতুন একটা শব্দ, আমরা জানি না, তাই না? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, আমরা একটু পরে পড়বো। এগুলো ডিটেলস আছে। এটিপি কীভাবে গঠিত হয় সেটাও বুঝতে পারবা প্রথম অধ্যায়। বুঝতে পারছো? ইন্টারে কিন্তু জীববিজ্ঞান আবার দুইটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা হলো উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। বুঝছো? দুইটা আলাদা। মানব বিজ্ঞান নাই? প্রাণী বিজ্ঞানের মধ্যে মানব বিজ্ঞান আরো 2-3টা দেওয়া লাগতো। ওই প্রাণী বিজ্ঞানের মধ্যে আবার ভাগ আছে, একটু জায়গা আছে মানব শরীর তথ্য, 4-5টা অধ্যায় আছে। ওরা 2টা লাগে, একটাতে মানুষ পায় না, কি 2টা দিছে? 2টা লাগবে না? এগুলো তো আবার বড় ক্লাসে যখন উঠবা, মানে বড় ক্লাস বলতে তুমি যখন অনার্সের দিকে উঠবা তখন সাবজেক্ট আরও ভাগ, বুঝছো? তখন এক একটা অধ্যায় নিয়ে এক একটা করে মানে সাবজেক্ট এটা নিয়ে পড়তে হয় ওর 4-5 বছর, বুঝছো? টপিক উদ্ভিদ আর হচ্ছে প্রাণী, এগুলো অপশনাল না বই যে দুইটা অপশনাল হবে না, দুইটা মিলে একটা। বায়োলজি 2টা, কেমিস্ট্রি 2টা, ফিজিক্স 2টা, ম্যাথ 2টা, সব বই 2টা করে, বুঝছো? গণিত 2টা। দেখো তাহলে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। তা জীবনী শক্তি বা জৈব শক্তি
বা বায়ো এনার্জি বলতে আমরা এদিকে মনোযোগ দাও, বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে বুঝাই না। তাহলে কাকে বোঝাই? পদার্থবিজ্ঞানে শক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে এটি আলাদা কিছু নয়, একই জিনিস মোটামুটি। জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন বিচ্ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় না। কি বুঝলে এখানে? তা আমরা জানি, কি জানো বলো তো? কি জানি? এখানে বলা হয়েছে জীবদেহ বা জৈব রাসায়নিক বন্ধন বিচ্ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে আমাদেরকে কি ডাকা হয় বলো তো? এই আমাদের জৈব শক্তি বা জীবনী শক্তি বলে ডাকা হয়, যদিও কথাটা একটু উল্টো উল্টো মনে হয়। তো আমরা জানি যে রাসায়নিক বস্তু, আচ্ছা ওই উল্টো হয়ে যাবে আবার, ভুল। এমনি নর্মাল দেখো, আমরা পড়ছিলাম যে বন্ধন সংগঠিত হলে কি হয়? বন্ধন হলে শক্তি নির্গত হয় না? শক্তি নির্গত হয়। আর যদি বন্ধন ভাঙে, দুটো থেকে, তাহলে কি হয়? শক্তি দিতে হয় না, অর্থাৎ শক্তি কমে যায়। বুঝতে পারছো? বিষয়টা এখানে একটা উল্টা মানে বোঝানো হয়েছে আর কি। মানে কীভাবে উল্টা বোঝানো হয়েছে? একটা জীববিজ্ঞান তো, যে কথা হলো যে মনে করো আমরা খাবার যে কোনো একটা জিনিস বলি ভেঙে দিয়ে শক্তি বের করি না, খাবার বলো যেটা আমরা খাই ওটা কী করতে হয়? চিবাইতে হয়, পরিপাক করতে হয়, দেন ওখান থেকে শক্তি আসে। এটাই বোঝানো হয়েছে যে বন্ধন বিচ্ছিন্ন করার মাধ্যমে যে শক্তিটা পাওয়া যায় সেটাই মেইনলি এখানে জীবনী শক্তি। বলো, ফিজিক্সে শক্তির সংখ্যা কী পড়ছো? এটা কথা, শক্তি অর্ধেক পড়ো না? কাজ ক্ষমতা শক্তি নাই কাজ করার সামর্থ্য শক্তি না, এটা ঠিক আছে, একরকম ক্ষমতাকে শক্তি না, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, ঠিক আছে, হাসলেই হয়েছে। এটা নাই তোমাদের? শক্তির বিভিন্ন রূপ, কাজ, কাজ কি, শক্তি কি, কাজ এবং শক্তির মধ্যে পার্থক্য আছে কিনা? ওটা পরে যদি আলাদা অধ্যায় থাকে তাহলে আমাদের কাজ ক্ষমতা শক্তি তোমাদের অর্ধেকটা নাই? কয়টা অর্ধেক তোমাদের পরীক্ষা? প্রথম সাইডটা, মানে প্রথম দিনটা 4 নাম্বার অধ্যায় ওটা। ও তাহলে নাই, এটা 4 নম্বর অর্ধেক তোমাদের। হ্যাঁ। বুঝতে পারছি। তোমাদের ফিজিক্স শেষ? 3টা অধ্যায় মাত্র, কয়টা অধ্যায়? স্যার নিয়োগ দিচ্ছে, অনেক দেরি করি আমরা ফিজিক্স দেরি করে দিচ্ছে, 3টা অধ্যায় কোনোভাবে শেষ করতেছে স্কুলে। হ্যাঁ, তোমাদের টিউশনে কথা বলছো? হ্যাঁ, প্রাইভেটে? না ওই জন্য আর কি সিলেবাস কমাই দিচ্ছে, 4টা অধ্যায় ছিল। বুঝতে পারছি। প্রাইভেটে শেষ হয়েছে না? প্রাইভেটে তো শেষ। 3টা মাত্র অধ্যায়, কত সময় লাগে? এটা 8টা অধ্যায় না? কোথায় 3টা অধ্যায় আর কোথায় 8টা অধ্যায় বললাম কথা। তাহলে জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, আর কখনো বা শক্তি সঞ্চয় করে এবং শেষে সেই শক্তি আবার পরিবেশে ফিরে দেয়। কি বললো? যে জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে কী করে? শক্তি সংগ্রহ করে। উদ্ভিদ কী করে বলো তো? পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে না? মনে করো সূর্যের আলো নেয়, মাটি থেকে পানি নেয়, পুষ্টি উপাদান নেয়, সবগুলো নিয়ে কী করে? খাদ্য তৈরি করে। তাহলে কী করলো? শক্তি সংগ্রহ করলো না? এবং এই সংগ্রহিত শক্তিটা কী করে বলো তো? এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে। শক্তিটা তৈরি করলো, তার দেহের ভিতরে সঞ্চিত করে, যেমন ফলের মধ্যে রাখে, তাই না? নিজের দেহের ভিতরে রাখে, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট করে। এবং কখনো আবার কী করে? সঞ্চয় করে, যেটা বললাম, শক্তিটা কী করে? সঞ্চয় করে এবং সেই শক্তি আবার পরিবেশে ফিরে দেয়। বুঝতে পারছো? পরিবেশে আবার ফিরে দেয়। একটা উদ্ভিদ যখন মারা যায়, সব কিছু কোথায় যায়? পরিবেশে যায় না? নর্মালি দেখি আমরা যে উদ্ভিদের তৈরিকৃত খাবার কি? মেলে গ্লুকোজ। কি বলো তো? গ্লুকোজ। উদ্ভিদ যে খাবারটা তৈরি করে সেটা হলো গ্লুকোজ তৈরি করে। আমরা খাই ওটা, আমরা তো ওটাই খাই, C6H12O6। আমরা যে খাবারটা খাই, শর্করা জাতীয় খাবার, সেটা পরিপাক হয় কী তৈরি করে? গ্লুকোজ। বুঝছো? ভাত যে খাই, ভাতের মধ্যে কী থাকে? গ্লুকোজ থাকে, গ্লুকোজ বা শর্করা। এই যে আমরা বলি ডায়াবেটিস, অর্থাৎ রক্তে সুগার বেড়ে যায়। সুগার মানে কি? গ্লুকোজ। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে আমরা কী বলি? ডায়াবেটিস বলি। তো এগুলো হলো গ্লুকোজ। তো এই গ্লুকোজটাই কিন্তু কে তৈরি করে? উদ্ভিদ তৈরি করে। খায় কি মানে শক্তি পায়? হ্যাঁ,
গ্ল্যাকটোজ ডি বলে না, হ্যাঁ আসলে ওই যে আগে সাকিব আল হাসান অ্যাডভার্টাইজ করছে। হ্যাঁ, তো এটা আসলে ইনস্ট্যান্ট আমাদের এনার্জি দেয়। অর্থাৎ আমরা যে খাবারটা খাই, আমার প্রতিদিন স্কুলে তা খাইতে হবে স্যার, তো স্কুলে দুর্বল লাগে নিয়ে যাবে। এটা আমি তো এরকম করতাম, ওই পানি বোতল আছে না, দুপুর টাইম তো আমি তো পানির বোতলে গুলাই নিয়ে যাবা, একটু পর পর খাইবা, এনার্জি পাইবা। মেলে পরীক্ষা হলে আমি তো পানি নিয়ে দেয় না, মানুষের পানি খাই, ফির ওটা নিয়ে দেবো। তাহলে কি আর কি। দেখো এখানে দেখো, আমরা যে খাবারটা খাই, মনে করো সর্বদা একটু ভাত খাইলাম, ভাতটা খাই, খেয়ে কোথায় যায়? ঘুম ধরে স্যার দুপুর টাইমে যারা স্কুলে। পাকস্থলিতে দেয় খাবারটা, তাই না? পাকস্থলী গিয়ে পরিপাক হয়, দেন শোষণ হয়ে আমাদের দেহে যায়। তাহলে এই পরিপাক হইতে কিন্তু অনেকটা টাইম লাগে, তাই না? কয় ঘন্টা? অনেক টাইম পেতে, মনে করো সাপোজ ধরলাম 2 থেকে 6 ঘন্টা টাইম লাগলো, তাহলে বা 2 থেকে 4 ঘন্টা টাইম তোমার পরিপাক হতে লাগলো খাবারটা, বুঝছো? আর তুমি যখন গ্লুকোজ খাও ডাইরেক্ট, তখন ওটাকে পরিপাক হতে হবে ডাইরেক্ট সরল ফর্মে। তার কারণ তুমি যখন ভাত খেলা, এটা হলো স্টার্চ থাকে, এটা ভেঙে তৈরি হয় হলো গ্লুকোজ। আর তুমি ডাইরেক্ট গ্লুকোজ খাচ্ছ, তখন ওটাকে আর পরিপাক হতে হয় না, ডাইরেক্ট শোষিত হয়। খাইলা, পেটে গেলা, তোমার দেহে চলে গেল, শেষ। এই জন্য ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় হলো কোথা থেকে? গ্লুকোজ থেকে, বুঝতে পারছো? ওকে, তাহলে বুঝতে পারছো এটুকু? তারপরে কি বলছে, ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক কি যেন ধরলাম, ধরতে চাইলাম। আচ্ছা বলো তো, বলো তো, বলের ঘাত কাকে বলে? বলের ঘাত, ঘাত বল কাকে বলে বলো? হ্যাঁ, ঘাত বল দুটো পড়ছো? পড়ছি হাত ধর হয় ওটা জানি, বলের ঘাত একুক বলের ঘাত পড়ছি। না, বলের ঘাত কাকে বলে বলো? কাকে বলে মানে এটা কাকে বলে ওটা তো নাই। কে বলছে না? আর বলের ঘাত কি কি মানে বলতে কি বোঝো বলো? বলের ঘাত বলতে কি বোঝো? আমি ম্যাথ দেন, আমি ম্যাথ দেবো বলে আমি বলে পাই না। ঘাত বলতে কথা। স্যার এই ইয়া বোঝা না যে তোমাকে আমি ডাইরেক্ট বলি বলের ঘাত বের কর, তো বোঝোই না বিষয়টা, বার করতে পারো না তো তাহলে তুমি। আরে বলের ঘাত ওই এফটা নাকি, এফ ইকুয়াল আমরা নাকি জানি। এফ গুণন টি, এটা হলো বলের ঘাত। অর্থাৎ বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। এটা সমান কি লেখা যায়? এম ভি মাইনাস এম এ। অর্থাৎ এটা কোন সূত্র থেকে আসছে? ওইটা এফ সমান এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এটা পড়ছো? আমি এটা করিনি, এটা আমার প্রতিদিন আমি মুখস্থ করে নিলাম, এটা কঠিন লাগে তো। এটা হলো দ্বিতীয় সূত্র না? কার দিতে সূত্র? নিউটনের 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 দ্বিতীয় সূত্র। এখান থেকে এটি যদি এ পাশে নাও, এফ গুণন টি, এটাকে বলা হয় বলের ঘাত। বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। এটা হলো ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে এই ভরবেগের পরিবর্তনটাকে কি বলা হয়? বলের ঘাত বলা যেতে পারে, বুঝছো? কোথাও যদি এরকম দেখা থাকে, কোনো একটা বস্তু এম ভরে একটা বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করলো এবং এত সময় পরে তার বেগ এত হলো, তাহলে তার বলের ঘাত কত? তাহলে তুমি ভরবেগের পরিবর্তন বের করলে বলের ঘাত হয়ে যাবে। আমরা জানি বলের ঘাত এফ টি সমান ভরবেগ, মানে বলের মানে ভরবেগের পরিবর্তন বের করলে শেষ। অথবা দেওয়া হলো কোন বস্তুর উপরে এফ বল ক্রিয়া করলে, কোনো বস্তুর উপর এফ বল টি সময় ধরে ক্রিয়া করে, তো সেক্ষেত্রে বলের ঘাত কত? ডাইরেক্ট এফ গুণন টি, শেষ। তাহলে বেগের পরিবর্তন দেওয়া থাকলে সেখানে বেগের পরিবর্তন বের করবো, তাও হবে। আর যদি বলে এ পরিমাণ বল টি সময় ধরে কাজ করে, সেক্ষেত্রে বল এবং সময়ের গুণফল, বুঝতে পারছো? দুইভাবে বের করে যাচ্ছে। কিন্তু ঘাত বল কাকে বলে? যে মানে বড় মাপের বল যদি খুবই অল্প সময় ধরে ক্রিয়া করে, তখন সেই বলকে বলা হয় ওইটা ঘাত বল। অর্থাৎ ওই যে ক্রিকেট খেলার সময় ব্যাটে যে জানি স্যার, ও এটা করছি আমি। বল মারা হয়, এটা যাই হোক। তাহলে দেখো, ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি হলো কি বলতো? একটা কি? আয়োডিন। আয়োডিন, অ্যাডেনিন। ডিএনএ এবং আচ্ছা, আরএনএ এর এটা কি গাঠনিক বলবো? উপাদানগুলোর একটি হলো, অ্যাডেনিন কি? একটি একটি হলো মানে কি? এগুলো আমরা তোমরা ইন্টারে গিয়ে ডিটেলস পড়বা, এখানে ওইভাবে নাই। না একটি হলো মানে কি, মানে কি একটি হলো? একটি গাঠনিক মানে, অ্যাডেনিন জিনিসটা শোনো আমি কি? বলতেছি, বিষয়টা বলি আমি। এটা একটা নাইট্রোজেন বেস, অর্থাৎ কি মানে ক্ষারক। বেশ মানে ক্ষারক। কথা হলো তোমাদের ইন্টার এটা ডিটেলস হয়, তারপর আমি একটু হালকাভাবে বলি। সেটা হলো যে আমরা যে ডিএনএ আরএনএ পড়ছি না, ডিএনএ আরএনএ তো জানি নাকি? হ্যাঁ ডিএনএ অথবা আরএনএ কি বলো তো? জানি তো। কি বলো তো? এগুলো হলো কি বংশগত বস্তু, নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোম আর ডিঅক্সিরাইবোম, না ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ। রাইবো নিউক্লিক অ্যাসিড এগুলো দ্বারা কি তৈরি করে? ডিএনএ আরএনএ দ্বারা কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। তো ক্রোমোজোম মিলে ডাবল স্ট্যান্ড হয়। কেমন?
এই যে এরকম থাকে, ওইটা ক্রোমোজোম, এটা ছবিটা দেখছি। দেখছো না এরকম? হুম। এরকম দেখছো না? হ্যাঁ, এটা ক্রোমোজোম, এটা এটা পরমাণু। ক্রোমোজোম, এটা পরমাণু। পরমাণু তো এরকম নয়, নীল ইলেকট্রন পরে নিউট্রন থাকে, এরকম বাঁকা কি থাকে, ক্রোমোজোম থাকে না? এই ক্রোমোজোম না রক্তের এটা ক্রোমোজোম, ক্রোমোজোম এভাবে থাকে, ঠিক আছে? এটা ভেতরে যে রক্ত থাকে। এর ভিতরে কথা হবে কেন? এটা হলো ক্রোমোজোম, না, এটা বুঝছো? তো ওই জায়গায় দেখলাম স্যার, এরকম থাকে, এটা ভিতরে যে রক্ত বাতাস করে নাকি বলি। এর ভিতরে রক্ত থাকে, এটা কোষের ভিতরে থাকে, বুঝছো? এটা থাকে কোষের ভেতরে, ওই যে নিউক্লিক অ্যাসিডে থাকবে, নিউক্লিক অ্যাসিড, ও মানে বুঝতে পারছো? ক্রোমোজোম। তাহলে এটা হলো ক্রোমোজোম। তো ক্রোমোজোম এই যে দুইটা আমরা সোজা করি, এরকম দুইটা স্ট্যান্ড পাওয়া যায়। কটা স্ট্যান্ড? এই পাশে একটা স্ট্যান্ড, এই যে দুইটা মানে পাক আছে না, পাকের সোজা করলে এরকম দুইটা স্ট্যান্ড দেখা যায়, ডাবল স্ট্যান্ড, বুঝছো? ডিএনএ যেটা আর কি, ডিএনএ এরকম দুইটা ডাবল স্ট্যান্ড থাকে। ডিএনএটাই মনে করো সূত্রটা যখন লম্বা হয়, বড় পেঁচানো হয়, তখন তাকে আমরা বলি কি, ক্রোমোজোম, বুঝতে পারছো? আর ক্রোমোজোমের একটা খণ্ডিত অংশ আমরা কি বলতেছি, ডিএনএ, বুঝতে পারছো? তো ডিএনএ বলি, নিউক্লিক অ্যাসিড বলি, ক্রোমোজোম বলি, সবই তো একই জিনিস নাকি? তো ডিএনএ এটা হলো ডাবল স্ট্যান্ড। তো ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা মানে কি? অর্থাৎ এইগুলা অনেকটা অংশ এভাবে মানে এগুলো স্ট্যান্ডগুলো না, এবং অনেকটা এরকম গোল গোল কিছু একটা মনে করে জিনিস পাশাপাশি যুক্ত হয়, অনেকগুলো জিনিস পাশাপাশি যুক্ত হওয়ার মাধ্যমে এইভাবে স্ট্যান্ড তৈরি করে, বুঝছো? বুঝতে পারছো? এখন এইগুলা একটাকে বলা হয় নিউক্লিওটাইড। কি বলা হয়? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। আমরা বলি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড না? হ্যাঁ। ওকে, নিউক্লিক অ্যাসিড। ওকে, তো এই যে ডিএনএতে গঠন হয়, এখানে প্রতিটাকে বলা হয় নিউক্লিওটাইড। কি বলি? এমনি মনে রাখো শুধু, বিস্তারিত নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড দ্বারা গঠিত, অনেকগুলো নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত হয়ে একটা করে চেইন তৈরি করে। পাশাপাশি দুইটা চেইন কী করে, নিজেদের মধ্যে এক ধরনের হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে দুইটা বা তিনটা বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে ডিএনএ, বুঝতে পারছো? ওকে, তো এই যে নিউক্লিওটাইড কী কী দ্বারা গঠিত? তিনটা জিনিস দ্বারা গঠিত। একটা হলো রাইবোস সুগার। কি সুগার? রাইবোস সুগার। সুগার মানে কি, চিনি এক ধরনের, রাইবোস সুগার। এটা হলো 5 কারণ বিশিষ্ট। গঠন যদি বলে এরকম থাকে, বুঝতে পারছো? এখানে অক্সিজেন থাকে একটা। ওকে, তাহলে এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এটা বলা হয় রাইবোস সুগার। কি বলা হয়? রাইবোস সুগার। তাহলে একটা থাকে হলো রাইবোস সুগার। ওই যে বললেন ডিঅক্সি রাইবোস, রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো মানে রাইবোস সুগার। তো একটা থাকে হলো রাইবোস সুগার, আরেকটা থাকবে নাইট্রোজেন বেস। অর্থাৎ এই যে এই পাশেরটার সাথে এই পাশে যুক্ত হয়, এখানে একটা কী থাকে, নাইট্রোজেন বেস মানে ক্ষারক। সেগুলোকে কি বলা হয়? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। বুঝতে পারছো? এইগুলো হলো নাইট্রোজেন বেস বলা হয়, বুঝছো? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এগুলো একটা গাঠনিক সংকেত আছে, ওগুলো দরকার নেই। তো এইগুলো দেখা যায় এই পাশে একটার সাথে আরেকটা যুক্ত হয়, এগুলো এখন তোমার দরকার নাই। যে এই পাশে যদি এ থাকে তাহলে এই পাশে কী থাকবে, টি, বুঝছো? এই পাশে যদি জি থাকে এই পাশে থাকবে হলো সি, বোঝা গেছে? আর ইউ যেটা থাকে আরএনএ এর মধ্যে, ডিএনএর মধ্যে থাকে না। তো দুটো দিন দেখলাম, একটা হলো কি রাইবোস সুগার, আর একটা হলো নাইট্রোজেন বেস। কি বলা হয়? নাইট্রোজেন বেস। আরেকটা থাকে হলো অজৈব ফসফেট। কি বলো তো? অজৈব ফসফেট। এই তিনটা জিনিস মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। কি তৈরি হয়? কি তৈরি হয় বলো তো? নিউক্লিওটাইড। আর এই যে প্রথম দুইটা রাইবোস সুগার আর নাইট্রোজেন বেস, এই দুইটা মিলে তৈরি হয় হলো নিউক্লিওসাইড। কি বলা হয়? কি তৈরি হয়? নিউক্লিওসাইডের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়, তৈরি হয় নিউক্লিওটাইড। তাহলে প্রথমে হয় নিউক্লিওসাইড, দেন নিউক্লিওটাইড, দেন এই যে এক একটা নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত হয়ে কী তৈরি করে বলো তো? একটা করে চেইন তৈরি করে, ডিএনএ চেইন। পাশাপাশি দুই পাশে দুইটা ডিএনএ চেইন মিলে তৈরি করে ডিএনএ। সো ক্লিয়ার? তো এই যে দেখো, এটার মধ্যে একটাকে বলতেছি আমরা ডিএনএ, একটাকে বলি আরএনএ। মানে কি? একটা হলো ডিএনএ মানে কি, ডিঅক্সি মানে কি, ডিঅক্সি মানে অক্সিজেন নাই, ডিঅক্সি মানে অক্সিজেন নাই। অর্থাৎ এই যে এখানে যে কার্বনগুলো আছে না, এখানে এক পাশে থাকে হাইড্রোজেন, এক পাশে থাকে অক্সিজেন।
তো কি হয় যে অক্সিজেন যেটা থাকে সেটা হচ্ছে রাইবোজ সুগারের সাথে এই অক্সিজেনটা থাকে না, থাকে শুধুমাত্র মানে এখানে হাইড্রোক্সিল থাকে আর কি। তো দেখা যায় এখানে অক্সিজেনটা থাকে না, শুধু থাকে হাইড্রোজেন। এই জন্য যেহেতু একটা হাইড্রোজেন থাকে না কার ক্ষেত্রে, ডিএনএর ক্ষেত্রে, সেই জন্য একে বলা হয় ডিঅক্সি রাইবোজ রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কিন্তু আরএনএর ক্ষেত্রে অক্সিজেনটা থাকে, এই জন্য শুধু বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো। বুঝতে পারছো? তো এগুলো কিন্তু আমরা ইন্টার ভালো করে জানবো, ঠিক আছে, ডিটেলস। সবাই তো স্যার ইন্টার চাপে দেয়, কিন্তু ইন্টারে তো কি সহজই হবে। স্যার ডিএনএ আরএনএ গাঠনিক উপাদানগুলো একটু হলো আয়োডিন মানে কি? আয়োডিনিন নাকি অ্যাডেনিন? অ্যাডেনিন। এই যে আবার ওটা বলতেছো, আবার বলতেছো এটা, এখন কি বললাম? তখন তো এগুলো বলেন নাই স্যার। কি বললাম? আমি বললাম যে ডিএনএ আরএনএ গাঠনিক উপাদানগুলো একটি হলো অ্যাডেনিন, একটি হলো এটা মানে কি? ডিএনএ আরএনএ গাঠনিক উপাদান মানে দুইটারই কি গাঠনিক উপাদান অ্যাডেনিন নাকি? দেখো আমি তোমাদের কি বললাম বলো তো, ডিএনএ আরএনএ এর গাঠনিক উপাদান কি কি আছে? অনেক কিছু আছে না? হ্যাঁ। কি দ্বারা গঠিত? রাইবোজ সুগার আছে, তারপর নাইট্রোজেন বেস আছে, আর অজৈব ফসফেট। হ্যাঁ। নাইট্রোজেন বেজের মধ্যে আবার অনেকগুলো আছে, কয়টা? এই যে 5টা, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। তার মধ্যে ডিএনএ তে থাকে হলো এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। বুঝছো? বোঝা গেছে? আর আর এই যে ইয়ের ক্ষেত্রে আরএনএর ক্ষেত্রে এটা থাকে না, এর পরিবর্তে থাকে হলো ইউরাসিল। বুঝতে পারছো? তাহলে দেখো এই তিনটা কিন্তু কমন, এই তিনটা কার মধ্যে আছে? চারটা স্যার। 4টে না, ডিএনএর মধ্যে এটা আছে, আরএনএর মধ্যে এইটা। বুঝতে পারছো? তার এই দুইটা কি, হয়তো একটা থাকবে ডিএনএর মধ্যে থাকে হলো এটা, আরএনএর মধ্যে থাকে এইটা। বুঝতে পারছো? কিন্তু এই তিনটা কিন্তু কি কমন, ডিএনএর মধ্যে থাকে, আরএনএর মধ্যে থাকে। তাহলে ডিএনএ বা আরএনএ কি কি দ্বারা তৈরি? রাইবোজ সুগার, হ্যাঁ। অজৈব ফসফেট, আর নাইট্রোজেন বেস। হ্যাঁ। নাইট্রোজেন বেসের মধ্যে কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। ডিএনএ হলো থায়ামিন, আর আরএনএ হলো ইউরাসিল। হ্যাঁ। তাহলে এই সবগুলো এক একটা কি ডিএনএর গাঠনিক উপাদান কিনা, গাঠনিক একক কিনা, বা নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান কিনা। তো তুমি যদি বলো এখন অ্যাডিনিন হলো কি ডিএনএর গাঠনিক একক একটা, গুয়ানিন হলো ডিএনএ একটা গাঠনিক একক, সাইটোসিন হলো কি ডিএনএ একটা গাঠনিক একক, রাইবোজ সুগার হলো কি ডিএনএ একটা গাঠনিক একক, অজৈব ফসফেট হলো কি ডিএনএ একটা গাঠনিক একক। এককভাবে সবাই কি এক একটা করে গাঠনিক একক। বুঝতে পারছো? এখন বুঝছো? ওকে। অ্যাডেনিন, এখন কথা হলো তুমি বলছো অ্যাডিনোসিন না, অ্যাডিনোসিন বলছো না? তো এই যে অ্যাডিনোসিনটা, তুমি অ্যাডিনোসিন বলছো, অ্যাডিনোসিনটা কি? আমি তোমার বলছিলাম যে অ্যাডেনিন। অ্যাডিনিন না, অ্যাডিনিন আর অ্যাডিনোসিন এক না। আচ্ছা আমি তোমাদের তাহলে ফিগারটা একটু ক্লিয়ার করি। রাখলাম এখানে যদি লাগে আবার। তো এখন কথা হলো তুমি বলতেছো অ্যাডেনিন না, অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন মানে কি? আমি তোমাদেরকে বললাম কি বলো তো, তোমাদের বলছিলাম এখানে যে ফাঁকা জায়গায় সুন্দর জায়গায় বসতে। তো আমি তোমাদের বলছিলাম যে প্রথমে দেখো এই যে রাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস মিলে তৈরি করে কি বলো তো, নিউক্লিওসাইড। কি তৈরি হয়? ক্লিওসাইড। বিস্তারিত বলা দরকার ছিল। দেন এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়, কি বলতো, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট, আইভি। এটা মিলে তৈরি হবে কি বলতো, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এই নিউক্লিওসাইড, বুঝছো? এখন এই নিউক্লিওসাইডের মধ্যে যদি অ্যাডিনিন যুক্ত হয়, এই দেখো এই যে প্রতিটা কি বলতো, এক একটা করে নিউক্লিওটাইড না, নিউক্লিওটাইড হরা এসে কি ছিল? নিউক্লিওসাইড। অর্থাৎ এই যে মনে করো আমি বলি এখানে, এটা একটা মনে করো অজৈব, এটা একটা মনে করো রাইবোজ সুগার। কি সুগার? রাইবোজ সুগার। গঠন কেমন? এই যে এরকম, এর সাথে যুক্ত থাকে একটা করে নাইট্রোজেন বেস, মনে করো এটার সাথে যুক্ত আছে কি অ্যাডেনিন, আর এই পাশে একটা যুক্ত থাকে হলো ফসফেট,
বুঝতে পারছো? আবার এটার সাথে কি থাকবে, এখানে একটা ফসফেট থাকবে, এই ফসফেটের সাথে যুক্ত থাকে একটা করে অ্যাডোসিন। রাইবোজ সুগার, আর এর সাথে একটা যুক্ত থাকে কি বলতো নাইট্রোজেন বেস, মানে করে ধরলাম কি গুহন হয়েছে জি। আবার এখানে আরেকটা কি থাকে বলতো পি, মানে অযৌগ ফসফেট, এটার সাথে আবার যুক্ত থাকে এখানে কি বলতো রাইবোজ সুগার, এখানে থাকবে মনে করো কি থাকলো টি। এইভাবে দেখো, এই যে বললাম না, দেখো একটা দুইটা তিনটা পাঁচবার যুক্ত হয় না, এই যে এখানে দেখো এর মনে করো একটা নিউক্লিওটাইড একটা পাঁচবার যুক্ত হয় এইভাবে। হ্যাঁ। কিসের মধ্যে যুক্ত হচ্ছে, একটা আরেকটার সাথে কিসের মধ্যে যুক্ত হচ্ছে বলতো, এই যে ফসফেটের সাথে, অজৈব ফসফেট না পির সাথে না, একটা আরেকটার সাথে কিসের মধ্যে যুক্ত, ফসফেট। ফসফেট, অজৈব ফসফেটের সাথে। তো এই ফসফেট যদি বাদ দেই কি কি থাকে বলতো, এটা হলো রাইবোজ সুগার আর কি নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস। এই রাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেসকে কি বলা হয়, নিউক্লিওসাইড। কি বলা হয়, মুখস্থ করার দরকার নেই, শুধু একটু খালি এখন বোঝো, নিউক্লিওসাইড বলা হয়, কি বলা হয়, নিউক্লিওসাইড। এখন কথা হলো নিউক্লিওসাইডে কি আছে, নাইট্রোজেন বেস কি আছে, তার উপর ভিত্তি করে ওই নিউক্লিওসাইডের একটা নাম হয়। যেমন যদি এ থাকে মানে অ্যাডিনিন থাকে, তার নাম হলো অ্যাডিনোসাইড। কী হবে, অ্যাডিনোসাইড। এই দেখছো না এখানে অ্যাডিনোসাইড নাম, তার মানে এই যে অ্যাডিনোসিন মানে কি কই, অ্যাডিনোসিন, এটা অ্যাডিনোসাইড না, অ্যাডিনোসিন। তাহলে যদি জি থাকে সেক্ষেত্রে কী হবে, গুয়ানোসিন। গুয়ানোসিন, বুঝছো, এরকম একটা বিষয়। বুঝতে পারছো? হ্যাঁ। এই জন্য আমরা বলি যেমন অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এটিপি যদি বলি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে কি এখানে অ্যাডিনোসিন আছে, দেন তিনটা ফসফেট আছে, হ্যাঁ। ওই যে তিনটা ফসফেট, বুঝছো, ক্লিয়ার? আর বিস্তারিত পড়তে হবে না, তো লাগবে না তোমাদের, ইন্টারভিউতে ডিটেলস বুঝতে পারবে। দেখো এটি একটি নাইট্রোজেন বেস, কি বলতো, অ্যাডিনিন কি এক ধরনের, দেখো ডিএনএ আরএনএর একটি গাঠনিক উপাদান কি, অ্যাডিনিন, এটা তো বুঝছো অ্যাডিনিন, আমি অ্যাডিনোসাইনটা দেখলাম। দেখো অ্যাডিনিন একটা গাঠনিক উপাদান, এটা কিন্তু জানো, একটু আগে দেখলাম যে বিভিন্ন নাইট্রোজেন বেসের মধ্যে এটা একটা অ্যাডিনিন, এই যে একটা নাইট্রোজেন বেস, এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অনুযুক্ত হয়ে কি তৈরি করে, অ্যাডিনোসিন। এখন বুঝতে পারছো কথাটা, বুঝছো? দেখো ওই চিত্রগুলো না দেখলে বুঝতে পারতে না। তাহলে একটা নাইট্রোজেন বেস 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার সাথে যুক্ত হয়ে কী তৈরি করে, অ্যাডিনোসিন। এই যে এরকম বিষয়টা, একটা রাইবোজ সুগার এর সাথে একটা যুক্ত হলে কি বলো তো, নাইট্রোজেন বেস কি, অ্যাডিনিন। তাহলে কি হয়ে গেল, এটা অ্যাডিনোসিন। বুঝতে পারছো? আর এর সাথে ফসফেট যুক্ত হলে কি হবে, একটা যদি ফসফেট যুক্ত হয় অ্যাডিনোসিন মনোফসফেট, দুইটা হলে অ্যাডিনোসিন ডাইফসফেট, তিনটা যুক্ত হলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তিনটা যুক্ত হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট, লেখা এটিপি। বুঝতে পারছো? ওকে। তো অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি, দুইটি, তিনটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণু গঠন করে। এখন বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো কি? বুঝছো তুমি? না বুঝতে পারে বলো, কঠিন জিনিস কিন্তু একটু। তো এই ফিগারটা না দেখালে কিন্তু বুঝতেই না, তাই না? হালকা করে বুঝাই দিলাম। যদি এই ক্লাসটা লেকচার যখন তোমাদের ইন্টারভিউ পড়াবো আমি, তখন এই যা এটুকু পড়ার জন্য 1 ক্লাস লাগবে, বুঝছো? বিস্তারিত পড়াবো যখন, এটুকু পড়ার জন্য 1 ক্লাস, ডিএনএর গঠন পড়ার জন্য 1-2 ক্লাস, এভাবে পড়াতে হবে, অনেক টাইম লাগবে। যাই হোক, তোমরা যদি রংপুর থাকো, যদি পড়ো তাহলে দেখবে তখন। তাহলে দেখো এভাবে দেখো, ফসফেট গ্রুপ যুক্ত করতে বাইরে থেকে শক্তি কি বলো তো, দিতে হয়, বাইরে থেকে শক্তি দিতে হয়। তা আমরা জানি, তাহলে যুক্ত করতে কী হয়, বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম হলো কি বলো তো, ফসফোরাইলেশন। অর্থাৎ ফসফেট যুক্ত করার বিক্রিয়ার নাম হলো কি, ফসফোরাইলেশন। তাহলে এখানে আমরা ফসফেট যুক্ত করতেছি না, অ্যাডিনোসিনের সাথে একটা করে ফসফেট আমরা কী করতেছি, যুক্ত করতেছি। এই যুক্ত করার বিক্রিয়াকে বলি আমরা ফসফোরাইলেশন। ওকে। আবার এর বিপরীত পরীক্ষা হলো কি বলতো, ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন করা। তো ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন করে শক্তি কি বেরিয়ে আসে, এটা মনে রাখতে হবে। তাহলে শক্তি কি আসবে, বেরিয়ে আসবে। ওকে। এই বিক্রিয়ার নাম কি বলতো, ডিফসফোরাইলেশন। তাহলে এখানে আমরা দুইটা বিক্রিয়ার কথা বললাম, একটা হলো ফসফোরাইলেশন আর একটা হলো ডিফসফোরাইলেশন। ফসফোরাইলেশনের ক্ষেত্রে আমাদের কি হবে, বাইরে থেকে ফসফেট গ্রুপ যুক্ত হবে, সেক্ষেত্রে কি হবে,
ফসফেট গ্রুপ যুক্ত হবে মানে শক্তি দিতে হবে। আর ডি ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপটাকে এক একটা করে কী করে বলো তো বের করে নাও, একটা করে বের করে নাও, এটাকে বলা হয় ডি ফসফোরাইলেশন, বুঝতে পারছো? আর ফসফোরাইলেশন মানে একটা করে ফসফেট গ্রুপ যুক্ত করা, একটা থাকলে মোনোফসফেট, দুটো থাকলে ডাইফসফেট, তিনটে থাকলে ট্রাইফসফেট, চারটা যদি কখনো যুক্ত করা যায় টেট্রা। হ্যাঁ চারটা যদি যুক্ত হয় পলম টেট্রা, ওগুলো লাগবে না, যুক্ত হতে পারবে না। তাহলে দেখো উল্লেখ্য প্রতি মোল, মোল এখনো বুঝো নাই, বুঝাবো না, একটু মনে বলছিলাম, তারপরে বলছিলাম না 1 মোল সমান কি 6 পয়েন্ট কোনো মোলে 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23 বলছিলাম, পড়াইছি না? ওই যে পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে একটি পরমাণুর বের করতে শিখেছিলাম। 6.673 হ্যাঁ। অ্যাভারেজ সংখ্যা। ওটাকে বলা হয় 1 মোল, মানে কোনো পদার্থের ওই পরিমাণকে বলা হয় 1 মোল। 6.673 যে প্রতি মোল এটিপি অণুর কি বলতো, প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি, প্রায় কত জুল, 30.55 বা 55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। আমরা জানি 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। তাহলে 4.2 করে 7.3 গুণ দাও, 30.55 হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে প্রান্তীয় ফসফেট গ্রুপের সাথে ক্যালোরি সমান কত বললেন? 4.2 জুল। এই নিচে লেখা রাখতে পারো না তুমি? তাহলে তোমাকে এগুলো বলতে হয় কেন? তার মানে কি বুঝলাম, আমরা একটু দেখলাম যে এই যে যখন একটা করে ফসফেট আমরা যুক্ত করছিলাম, একটা যুক্ত করলাম মোনোফসফেট, মানে আমরা ফসফেট যুক্ত করতে কী লাগছিল, শক্তি লাগছিল, এভাবে 3টা যুক্ত করছি। প্রান্তীয় কোনটা, এই যে এটা 3 নাম্বারটা হলো কি প্রান্তীয়, তো প্রান্তীয়টার মধ্যে যে শক্তি ছিল সেটা কত বলো তো, 30 জুল, 30 কিলো জুল, 30.55 কিলো জুল। তো আমরা যদি এটাকে বিচ্ছিন্ন করি তাহলে কি পরিমাণ শক্তি যাবে, নির্গত হবে 30.55, বুঝতে পারছো? এটাই বোঝাইছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, বুঝছো কি বললাম? মানে প্রান্তীয় ফসফেট গ্রুপকে বিচ্ছিন্ন করতে গেলে এত শক্তি উৎপন্ন হবে, ক্লিয়ার? ওকে, পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে 2টি কোষীয় অঙ্গাণু। কয়টি কোষীয় অঙ্গ কাজ করে? 2টি। মানে আবার বলি যে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে রূপান্তরিত মানে পরিবর্তিত করার জন্য কাজ করে 2টি কোষীয় অঙ্গাণু, একটা হলো কি মাইটোকন্ড্রিয়া, একটা হলো প্লাস্টিড। মেইনলি প্লাস্টিড কী করে বলো তো, শক্তি উৎপন্ন করে, তৈরি করে, খাদ্য তৈরি করে, আর সেটা থেকে দেহের ব্যবহার উপযোগী করে কে বলো তো, মাইটোকন্ড্রিয়া। আর শক্তি তৈরি করে কে, গ্লুকোজ তৈরি করে প্লাস্টিড, তাই না? প্লাস্টিড মানে কি, ওই যে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, সেখানে খাদ্য তৈরি হয়, আর সেটাকে জীবদেহের ব্যবহার উপযোগী করে কে বলো তো, মাইটোকন্ড্রিয়া। আমরা পড়ছিলাম না যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়, পড়ছি না? কারণ এখানে আমরা জানি শক্তি, আমাদের জীবদেহের ব্যবহার উপযোগী শক্তি তৈরি হয় হলো শোষণ পদ্ধতিতে। শোষণ পদ্ধতির ধাপ কয়টি, 4টি। তার মধ্যে প্রধান 3টি কোথায় সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়াতে, বুঝতে পারছো? তাহলে এটা আমরা দেখছি যে এখানে যেহেতু আমাদের দেহের এই শক্তিটা উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, আর খাদ্য তৈরি হয় কোথায়, প্লাস্টিক। তাহলে এই 2টি অঙ্গাণুই হলো মেইন। দেখো উভয়ের রয়েছে কি বলতো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন মানে হলো যে এখানে মানে এটিপি তৈরি করার একটা সিস্টেম, মানে একটু পরে বুঝতে পারছো? এক সেট বিশেষ জৈব অণু যাদের কাজ হলো বাহ্যিক শক্তি উৎস থেকে আরোহিত শক্তিকে এটিপি এর ট্রাইফসফেট গ্রুপে শক্তি হিসাবে জমা করা। মানে কি, যে এই যে জীব দেহ যে শক্তিটা তৈরি করতেছে, বুঝতে পারছো, সেই শক্তিটা কি করবে, এটিপির ভিতরে জমা রাখবে। মানে ওই যে অনেকে আছে না সোনার বার কিনে জমা রাখে ব্যাংকে, বা সোনার কয়েন রেখে কিনে আছে না, দেখো না, দেখো না, সোনার কয়েন কিনে জমা রাখে, টাকা যদি জমা রাখে তাহলে টাকার ভ্যালু কমে যায় না। তুমি ব্যাংকে রাখলে আজকে মনে করো 10,000 টাকা, ব্যাংকে বি সোনার কয়েন নেয়, তো নিবে না? ব্যাংকে মানে সোনা অলংকার জমা রাখে না, ব্যাংকে বি কে রাখে সোনা, ব্যাংকে রাখে জমা, জানো না? ব্যাংকে তোমার স্বর্ণ অলংকার জমা রাখে, ব্যাংকে জমা রাখে।
তো দেখো, তো ব্যাংকে যদি 10,000 টাকা যদি জমা রাখো, প্রফিট তো খুবই কম হয়। যখন অথবা দিবি তো অবশ্যই, যদি ব্যাংক ভালো হয়। যদি দেউলে হয়ে যায় কেমনি দিবে? মনে করো যে দরকারে হ্যাঁ, মনে করো তোমার বাসায় যদি বাসের মধ্যে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, তোমার বাসায় যদি বাসের মধ্যে যদি 10,000 টাকা রাখো, 2 বছর রেখে দিছো, এখন মনে করো 10,000 টাকাটা যে জিনিসটা তুমি কিনতে পাও, 2 বছর পরে কি 10,000 টাকা দিয়ে ওই জিনিসটা কিনতে পারবা? ওই সমমূল্যের খাবার কিনতে পারবা না। তার কারণ দাম বাড়ে, টাকার ভ্যালু কমে যাচ্ছে। তার মানে দামটা কিন্তু টাকার মানটা কি বাড়ে? সোনার দাম গত কয়েক বছর আগে কত ছিল, এখন কত? গত 2 বছর আগে মনে হয় 80,000 এরকম ছিল বড়ি, এখন 2 লাখ প্লাস। তাহলে সোনা যদি ব্যাংকে রাখি যায় তাহলে ওখানে কি হবে? ওদের সাথে তোমার রাখা হবে, তো সেক্ষেত্রে তোমাকে কিছু দিতে হবে সোনা রাখার জন্য। ওরা তো তোমার সোনা ব্যবহার করতে পারবে না, নিজের সোনা রাখতে তোমাকে টাকা দিতে হয়। আর তুমি যদি টাকা রাখো সেক্ষেত্রে তোমাকে প্রফিট দিবে। টাকা রাখলে তো প্রফিট দিবে। তো সেক্ষেত্রে সোনা রাখলে অনেক লাভ আছে, বুঝছো? একটা সোনা বেশি দিলে হবে। তো তো বিষয়টা হলো যে এখানে যে এই যেটা বলছিলাম যে উদ্ভিদ যে খাবারটা তৈরি করতেছে, খাদ্যটা, তো সেটা কি জমা রাখতে হবে না? তো হ্যাঁ, জমা রাখা হলে এটিপি হিসাবে। এটিপি পূর্ণরূপে দেওয়া নেই এখানে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এখানে দেওয়া তো নেই। এই যে আছে। তো এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে কি? এই যে আমরা দেখলাম এখানে এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, আর এখানে নাইট্রোজেন বেস আছে কি এ, আর সাথে কি এটার সাথে কি করবে, এক একটা করে ফসফেট যুক্ত করে। কি যুক্ত করে? ফসফেট যুক্ত করা মানে কি? শক্তি জমা রাখা। দেখলাম না, হ্যাঁ। এক একটা ফসফেটের মধ্যে অনেকগুলো করে শক্তি থাকে। তাহলে এইভাবে শক্তি করে প্যাকেজ করে রেখে দেয়। তো এই জন্য এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। কি বলা হয়? জৈব মুদ্রা বলা হয়, বুঝছো? উদ্ভিদের জন্য এটাই পয়সা, টাকা। তো বুঝতে পারছো? তাহলে এটুকু পড়াবো, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই শক্তি উৎস হতে পারে পুষ্টি উপাদান বা গ্লুকোজ। মানে আমরা বললাম কি, গ্লুকোজ থেকে এটিপি তৈরি করে, বুঝছো? মাইটোকন্ড্রিয়া গ্লুকোজ কোনো অন্তর্বর্তীকালীন অণু NADH2 এইটা থেকেও কিন্তু কি তৈরি করে? এটিপি তৈরি করে। তাহলে বিভিন্ন কিছু থেকে এটিপি তৈরি করতে পারে। প্লাস্টিডের বিশেষত ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সেই শক্তি উৎস হলো কি বলতো? সূর্য আলো, অন্য কোনো উপযুক্ত উৎস থেকে আগত ফোটন কি? আলোর একক, বুঝছো? মানে আলো, কথা হলো আলো। তাহলে আলো থেকে তো কি তৈরি করে? শক্তি তৈরি করে না, খাবার তৈরি করে, সেটাই বলছে। এবং এই খাবারটা উদ্ভিদ আবার পরিবর্তন করে জমা রাখে হলো এটিপি হিসাবে। আবার দেখো, এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে সেই শক্তি কি হয়? বের হয়। আমাদের যখন প্রয়োজন হয়, দেহের কাজ করতে প্রয়োজন হয়, সেগুলো কি করবে? আবার এটিপি ভেঙে শক্তি তৈরি করে। আমরা দেখলাম না যে এটিপির ফসফেটগুলো এক একটা করে মুক্ত হয়ে 30.55 কিলোজুল করে শক্তি দিবে। ওকে, সেই শক্তি দিয়ে জীব দেহের প্রতিটি জৈবনিক কাজ, অর্থাৎ মাংসপেশী সংকোচন, প্রসারণ থেকে শুরু করে ইন্দ্রিয় অনুভূতি, খাবার খাওয়া থেকে খাবার হজম করা, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, চিৎকার করা, কথা বলা, হাসি কান্না, দেহের দৈহিক বৃদ্ধি, সব কিছু প্রজনন বলো, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, সব কিছুই মেনলি এই শক্তির দ্বারাই হয়ে থাকে। বুঝতে পারছো? ওই এটিপি ভেঙে ওই শক্তি যেটা হয় ওটা। তাহলে এটিপি তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? খাবার খাচ্ছি না আমরা, এই খাবার থেকে এটিপি পাই। বললাম না যে এই যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি হয়। কিসের মাধ্যমে? শ্বসনের ধাপ আছে কয়টা? 4টা। এখানে বিভিন্ন পরিবর্তন হয়, পরিমার্জন হয়, হওয়ার মধ্যে বিভিন্ন কিছু তৈরি হয়। NADH2 না খাইলে তো তৈরি হবে কেমনে? না খাই কি বাঁচতে পারবা? হয়তো 5 দিন 7 দিন বাঁচবা। কীভাবে? তোমার দেহের যে গঠন আছে, দেহের যে মাংসপেশি আছে, এখানে প্রোটিন আছে, এখানে ফ্যাট আছে, এবং আমাদের দেহে কিছু পরিমাণ শক্তি স্টোরেজ থাকে। অবশ্যই। তো না খেয়ে থাকো 5-7 দিন, ধীরে ধীরে তোমার মাংসপেশিগুলো থিন লিন হয়ে যাবে। মানে এগুলো প্রোটিনগুলো ভেঙে যাবে, ফ্যাট ভেঙে যাবে। সারাদিন ঘুমাইলে তো তোমার দেহে কি শ্বাস প্রশ্বাস চলবে না, নিঃশ্বাস চলবে না, হার্ট চলবে না, তা না খায় থাকলে তো হাঁটতে পারবো না, ঠিক না? দুর্বল হয়ে যাবে। তো অনেক কিছু ব্যাপার আছে। মানুষ না খায় থাকলে এখন অনেকগুলো বিষয় আছে। না খায় থাকলে তো হবে না, বললাম না। তুমি যেন আমাদের দেহে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, 300 থেকে মনে করো 600 কিলোজুল শক্তি। এটা হলো তোমার থাকে হলো তোমার, আমরা বললাম না, জীব দেহে 2 ভাবে শক্তি সঞ্চয় থাকতে পারে। উদ্ভিদে হলো স্ট্রেস হিসাবে, আর প্রাণীদের হলো গ্লাইকোজেন হিসাবে। তুমি যে এটা বলছিলাম তোমাকে যে আমরা যখন খাবারটা খাই গ্লুকোজে কনভার্ট হয়, এবং যে অগ্নাশয়ের সার্বত্রিক ইনসুলিন থাকে, ইনসুলিন কি করে? গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসাবে কনভার্ট করে। আমার একটা ভিডিও আছে, দেখবা, এটা নিয়ে বলছিলাম। তো এই গ্লাইকোজেনটা আমাদের দেহে মাংসপেশিতে, লিভারে জমা থাকে। তো তুমি মনে করো আজকে থেকে খাবে না, মানে না খেয়ে থাকবা,
আমরা যখন ফাস্টিং করি, রোজা থাকি, হ্যাঁ তখন কী হয়, আমাদের দেহে যে সঞ্চিত যে খাবারটা এটা তখন ব্যবহার হয়, গ্লাইকোজেনটা লিভার থেকে মাসল থেকে আসে। কথা হলো যদি আমরা অধিক টাইম ধরে না খেয়ে থাকি, বা আমাদের দেহে যতটুকু গ্লাইকোজেন ছিল আমরা যতক্ষণ না খেয়েছিলাম শেষ হলো, এরপরে কী হবে, এরপরে তোমার ওই যে ফ্যাট আছে না, চর্বি পেটে জমা থাকে বা বিভিন্ন আমাদের অঙ্গে আছে না, তো ফ্যাটগুলো বার্ন হয়, ফ্যাটগুলো কনভার্ট হয়ে গ্লুকোজে পরিণত হয় এবং সেই গ্লুকোজ কী করবে, আমাদের দেহে ব্যবহার করে। এবং একবার দেখা যায় যদি তুমি সিভিয়ার পর্যায়ে অনেকক্ষণ না খেয়ে থাকো, সেক্ষেত্রে দেখা যায় তোমার ফ্যাটের সাথে সাথে তোমার মাংস বেশি, বুঝছো, পেশির প্রোটিনগুলো ভাঙতে শুরু করে, প্রোটিন ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং চলতে থাকে। এভাবে যদি তুমি কিছুক্ষণ থাকো, একদিন বা 2 দিন যদি থাকো, 3 দিন, সেটা দেখা যাবে তোমার মাংস বেশি একদম পাতলা হয়ে যাবে, থিন হয়ে যাবে, লিন হয়ে যাবে, রোগ হয়ে যাবে। একটা মেয়ে মারা গেছে, নিউজ হয়েছে, শুধু ফলমূলই খাইছে, কিন্তু আমিষ জাতীয় কিছু খায়নি। তো এই ক্ষেত্রে যদি শুধু ফলমূল খায়, সেক্ষেত্রে সে কার্বোহাইড্রেট ভালো করে পাবে না, তার কারণ যদি ফলমূলের মধ্যে শুধুমাত্র ফাইবার থাকে, কাজে করে নাই, মারাই গেছে, এমন ঠিক হয়েছে, শুধু ফল খাইছে। কার্বোহাইড্রেট পাবে না। আর বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার, ফলের মধ্যে তো প্রোটিন থাকে না, বুঝছো, যারা মোটা ফ্যাট থাকে না, 7 থেকে 10 দিন না খায় থাকলে খাই দেবে ভালো। সব কিছু একদম কম্বাইন্ড মিল দরকার, খাবার দরকার। তো দেখো, আবার যে খাবার খাই তা জারিত হয়, আমরা যে খাবারটাকে এটা কী হয় বলো তো, জারিত হয়, এবং সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙ্গা 2 টুকরা জোড়া লাগিয়ে এটিপি তৈরি করে। বুঝতে পারছো মানে কি, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা জারিত হয়, যে শক্তিটা আসে ওটা আবার ওই যে অ্যাডিনোসাইনের সাথে যুক্ত হয়, কী তৈরি করবে, এটিপি তৈরি করবে। বুঝতে পারছো? ওকে, অর্থাৎ বিষয়টা হলো দেখো, এটিপি থেকে মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে কয়টা ফসফেট, 3টা ফসফেট, এখান থেকে 1টা বা 2টা ভেঙে গেল, আর ওটা একটা দেন তৈরি হলো মানে অ্যাডিনোসিন মোনোফসফেট, এএমপি। আবার এর সাথে যদি আবার নতুন ফসফেট এসে যুক্ত হয় শক্তি নিয়ে, তখন আবার কী তৈরি হতে পারে, অ্যাডিনোসিন ডাইফসফেট হতে পারে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট হতে পারে। বুঝছো, এইভাবে কাজ হয় আর কি। বুঝতে পারছো? শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে, বুঝছো, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগতে পারে। মানে এভাবে চলতে এর জন্য এক রিচার্জেবল ব্যাটারি, বুঝছো, হ্যাঁ, ওটাই তো। অর্থাৎ চার্জ শেষ হলে আবার দাও, আমাদের মোবাইলের ব্যাটারির মতো। হ্যাঁ এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। এগুলোর নাম মনে রাখতে হবে। এটিপি কী বলা হয়, জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন এবং এনার্জি কয়েন। বুঝতে পারছো? এই অবধি পড়া, অবধি পড়বা, তো বুঝতে তো বিষয়গুলো না।